নমস্কার। চামেলির গল্পের তরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা সত্য মিথ্য গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প সত্য মিথ্য। জীবনে তো এরকম কত কি হয়। সেই নানান বিচিত্র ঘটনার একটি নিজের মতো করে তুলে এনে গল্পের ঢঙে পাঠকদের সামনে ছড়িয়ে দিয়েছেন লেখিকা, যা পড়তে পড়তে মানুষ বিষয়ে অনেক নতুন নতুন অনুভব ফুটে ওঠে চোখের সামনে। পাড়াটা নিঝুম মেরে গেলেও রাত খুব বেশি হয়নি। তবে মেঘাচ্ছন্ন আকাশ আর লোডশেডিংয়ের রাস্তা, এই দুই মিলিয়ে এত নিঝুম করে ফেলেছে পাড়াটাকে। অন্যদিন, অর্থাৎ অন্য কোনো রাত হলে এখনো অন্ধকারের চাঁইয়ের মধ্যে ভূতের চোখের মতো এখানে সেখানে দু একটা আলো জ্বলত। হয়তো কোনো পরীক্ষার্থী ছাত্রছাত্রীর ঘরে, হয়তোবা কোনো বই পাগল রাত জাগিয়ে ব্যক্তির ঘরে। আজ সে উপায় নেই বলেই এখনই পাড়া নিঝুম। এই নিঝুম নিস্তব্ধতার জমাট গাটা চিরে হঠাৎ ওই দারুণ শোরগোল উঠল। শোরগোলের অন্তর্নিহিত শব্দটা কি প্রথমটায় ধরা যায়নি। একটু পরে বোঝা গেল, চোর চোর চোর। না, এ কানামাছি খেলার চোর ধরা নয়, দস্তুর মতো শিকার ধরে ফেলা। প্রথমটায় দুজন জাপটে ধরেছিল, এখন অনেকজন একজনকে জাপটাতে না পারলেও হুড়োহুড়ি করে জট পাকাতে তো পারছে। জাপটে যে ধরেছিল সে হচ্ছে রাজেনবাবুর বাড়ির চাকর পরাশর। পরাশরের একটু রাতচড়া রোগ আছে, তবে রোগটা কাউকে জানতে দিতে রাজি নয় বলেই বাবুরা ঘুমিয়ে নিঃসাড় হলে চুপি চুপি উঠে গেটের বাইরে তালা লাগিয়ে শুট করে সরে পড়ে তারির আড্ডার বন্ধু সঙ্গী এক ভাঁড়ের ইয়ার লক্ষণ পানওয়ালার কাছে গিয়ে হাজির হয়। আজও হয়েছিল। ফেরার পথে হঠাৎ দেখল যেন রাজেনবাবুর পাশের ফ্ল্যাটের জানলার কাছে কে দাঁড়িয়ে। পরাশর চুপি চুপি বলল, কে রে? লক্ষণ বলল, কেউ না, তোর চোখের ভ্রান্তি। আমার মন নিচ্ছে কোনো বদ লোক জানলা ভাঙার তাল করছে। তোর মনে এখন অনেক নেবে, কম তো ঢালিসনি গলায়, সবটাই তো তুই মেরে দিলি। তুই বড্ড বাজে কথা বলিস লক্ষণ। বেশ তো, চল না এগিয়ে গিয়ে জাপটে ধরি। চোখের ধোঁয়া হয়, নিজের শরীর নিজে জাপটাবো। বলে দুহাত বাড়িয়ে এগিয়ে গিয়েই সাটে পাটে ধরে চিৎকার করে উঠল, চোর চোর চোর। তার সঙ্গে লক্ষণও কোরাস দিল। মিনিট দুয়েকের ব্যাপার। ওই অন্ধকারে কোথা থেকে যে গোছা গোছা লোক এসে জুটল। কারো হাতে টর্চ, কারো হাতে লণ্ঠন, কারো হাতে লাঠি। এরা অবশ্য আশেপাশের দোকানদার, কাঠগোলার মিস্ত্রি, রিকশাওয়ালা। কিন্তু শব্দে বাবুদের ঘুম ভেঙে গেছে। অতএব বাতায়ন খুলি যায় ঘরে ঘরে, ঘুম ভাঙা আঁখি ফোটে থরে থরে, অন্ধকার পথ কৌতূহল ভরে। কিন্তু ভাগ্যের খেলা, পথ আর অন্ধকার থাকল না। সন্ধে থেকে যে আলো না জ্বলে লোকের হাড় জ্বালাচ্ছিল, সেই আলো ফটাফট জ্বলে উঠল। অতএব রাস্তার দৃশ্য দিনের মতো হয়ে গেল।
দেখা গেল এক লোককে একজন জাপটে ধরে আছে, অনেকজন তাদের সপ্তরথী বেষ্টিত অভিমন্যুর মতো বেষ্টন করে আছে। যাক, তাহলে নির্ভয়ে আসা যায়। বেরিয়ে এলেন কোনো কোনো গৃহকর্তা। রাজেনবাবু আর তার পাশের ফ্ল্যাটের অরবিন্দবাবুও বাইরে বেরিয়ে আসতে গেলেন, কিন্তু আসতে পারলেন কি? দুজনের যে একই গেট, আর সে গেট বাইরে থেকে তালা বন্ধ। এর মানে? গর্জন করে ওঠেন রাজেনবাবু। গেটের বাইরে তালা দিল কে? পরাশর, পরাশর! বেটা, এতর মধ্যে ঘুমোচ্ছ তুমি? পরাশর! এ গর্জন ভিড়ের মধ্যেও কান ফাটায়। লক্ষণ, তুই ভালো করে ধর, বলে ছুটে আসে পরাশর। ট্যাঁক থেকে চাবি বার করে করাত করে খুলে দেয় গেটটা। এর মানে? মানে? পরাশর স্বাভাবিকের অনেক বেশি হাঁপাতে হাঁপাতে যা বলে, তার মর্ম হচ্ছে রাস্তায় চোর চোর শুনেই বেরিয়ে পড়েছিল সে, কিন্তু বাড়ির নিরাপত্তার জন্যে গেটের চাবি খুলে বেরোবার পরই চাবিটা বাইরে লাগিয়ে দিয়েছিল। কে জানে একজনের সঙ্গে অনেকজন আছে কিনা। পরাশরের কথা বিশ্বাসযোগ্য কিনা তা ভাববার আগেই আবার গোলমাল ওঠে। পালালো, পালালো, ধরো ধরো ধরো! তার সমবেত প্রচেষ্টায় ধরে তাকে ফেলা হয় এবং বেধড়ক মারও লাগানো হয়। যেরকম আবহাওয়া শেষ না করে ফেলে। এটা ঠিক হচ্ছে না মশাই, বিচক্ষণ দুজন বলেন। পুলিশে হ্যান্ড ওভার করে দেওয়া হোক না, বলে এগিয়ে গিয়েই অরবিন্দবাবু চমকে উঠে বললেন, এ কি বিশু, তুই? তোকে এই হাল করছে? ছাড়ো 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 ওকে! অরবিন্দবাবু দু হাতে ভিড় সরান। মার খাওয়া লোকটা মুখ তুলে ফেল করে তাকালো। অরবিন্দ আক্ষেপের গলায় বললেন, তা ব্যাপার কি? এত রাত্রিরে ট্রেন ফেল করেছিলি, না ট্রেন লেট? লোকটা দু হাতে মাথাটাকে ধরে একটা ঝাঁকুনি দেয়, যেন উত্তরটা চেতনার তলায় থিতিয়ে আছে, বোতলের তলায় ওষুধের সারাংশের মতো ঝাঁকিয়ে সেটাকে তুলে আনবে উপরের স্তরে। ইত্যবসরে ভিড় পাতলা হতে শুরু করেছে। দেখা যাচ্ছে ব্যাপার সুবিধের নয়। লোকটা তো বোঝাই যাচ্ছে অরবিন্দ সেনের জানা লোক। মনে হচ্ছে আসবার কথা ছিল ট্রেনের পথে কোনোখান থেকে। ছি ছি, কি মুশকিল! অরবিন্দ সেন ততক্ষণে ওর হাত ধরেছেন। ঈষৎ টান দিয়ে বলেন, উঠতে পারবি না? পারবি কোথা থেকে? সবাই মিলে হাতের সুখ করে হাড়গোড় বোধহয় আস্ত রাখেনি। অরবিন্দ সেনের কণ্ঠস্বর গভীরে নামে। আশ্চর্য! লোকটা কে, কি, সব বৃত্তান্ত না দেখেই ইস, ভাবা যায় না। চোরই যদি হয়, একটা রক্তমাংসের মানুষ তো। চল বিশু, দেখি এখন বাঁচিস কি মরিস। এ কথার পর রঙ্গমঞ্চের সব কুশীলব হাওয়া। শূন্য মঞ্চে শুধু অরবিন্দ সেন, রাজেন ঘোষ আর পরাশর। পরাশর হতাশ নয়নে তাকিয়ে দেখে বিশ্বাসঘাতক লক্ষণও মঞ্চ ত্যাগ করেছে। যাক, তাও মন্দের ভালো। অসাক্ষাতে সব দোষ তার ঘাড়ে চাপানো যাবে।
তাই নিজেকে সম্পূর্ণ নির্দোষী প্রতিপন্ন করতে গড়গড়িয়ে বলে যায়, যত নষ্টের গোড়া ওই লক্ষণ। লক্ষণের গলার শব্দ শুনে সে বেরিয়ে এসেছিল বটে, কিন্তু লক্ষণকে বলেছিল সেনবাবুর জানলার ধারে যখন দাঁড়িয়ে আছে তখন ওনার চেনা জানা কেউ হতে পারে, কিন্তু পাপিষ্ঠ নিষ্ঠুর লক্ষ্মী ছাড়া লক্ষণ পরাশরের কথায় কান্না দিয়ে যত ইচ্ছে চেঁচিয়েছে। বাধ্য হয়েই তখন পরাশর এসে ধরেছে, তাও তো বুদ্ধি করে গেটে তালা লাগিয়েছিল, আলোও তো ছিল না তখন, ঠাউর হয়নি। বাবুর চেনা লোক, ছি ছি। লজ্জিত হন রাজেন ঘোষও, যেহেতু পরাশর তাঁরই লোক, আর যতই হাঁপিয়ে হাঁপিয়ে মিথ্যে কথার জাল বুনবার চেষ্টা করুক, সে জালে বুদ্ধিশুদ্ধিওয়ালা লোকে পড়বে না। গেটে তালাটা সন্দেহজনক। অরবিন্দ সেনের বিশু হয়তো সেই অসুবিধেতেই এদিক ওদিক ঘুরছিল, এই গভীর অন্ধকারে বুঝতেও পারেনি। নেহাত অরবিন্দ সেন অতি সজ্জন ব্যক্তি, তাই বেশি কিছু বললেন না। এক্ষেত্রে রাজেন ঘোষ নিজে হলে ওই পরাশরকে জুতো পেটা করতেন। সজ্জন অরবিন্দ সেন ওদিক দিয়ে যান না, বরং বিনয়ের গলায় বলেন, পরাশর, তুমি একে একটু সাহায্য করে ধরে আমার ওখানে নিয়ে ঢোকাও তো, এখন তো এর সেবা যত্নের দরকার। রাজেন ঘোষ সন্তর্পণে বলেন, আগে কাজ করেছিল বুঝি আপনার কাছে? অরবিন্দ সংক্ষেপে হুঁ বলে বিশু নামের লোকটাকে নিজের ফ্ল্যাটে ঢুকিয়ে নিয়ে দরজাটা বন্ধ করে দেন। এখন লোকটা হাউ হাউ করে কেঁদে উঠে বলে, বাবু, আমায় ছেড়ে দিন। অরবিন্দ অবাক গলায় বলেন, ছেড়ে দেব? ওই ডাল কুত্তাদের মুখে? তুই কি খেপেছিস বিশু? নে, হাতে মুখে একটু জল দিয়ে নে, একটু আর্নিকা খা, আর একটু গরম কিছু খা। বলে গলা বাড়িয়ে বলেন, খুকু, তোদের ফ্রিজে দুধ টুধ আছে কি? থাকে তো একটু গরম করে দে বাবা। না থাকে তো যদি হরলিক্স কি কফি টফি। বিশু কিছু বলতে যায়, বলে না, আবার তখনকার মতো মাথাটাকে দু হাতে ধরে ঝাঁকুনি দিতে থাকে। দুধ ছিল, গরম হয়ে আসে, খুকুর হাতে নয়, খুকুর মার হাতে বাহিত হয়ে। তিনি দুধটা নামিয়ে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার লোকটাকে এবং স্বামীকে দেখে নিয়ে গম্ভীর গলায় বলেন, ও কোথায় শোবে? অরবিন্দ তাড়াতাড়ি বলেন, সে যা হয় হবে, তুমি যা বলবে। মানে? লোকটা এক নিঃশ্বাসে গরম দুধটা খেয়ে নিয়ে হঠাৎ কেঁদে ফেলে বলে, বাবু, আপনি ভগবান। আপনার কাছে মিছে কথা বললে নরকেও ঠাঁই হবে না বাবু। আপনি বাবু চিনতে ভুল করেছেন, আমি বিশু নয়, হতভাগার নাম হরিপদ। অরবিন্দ যেন আকাশ থেকে পড়েন। বলিস কি, তুই বিশু নয়? একেবারে অবিকল তার মতো দেখতে যে রে তোকে। আমার অফিসের পিয়ন ছিল। কই, তখন তো বললি না কিছু? ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম বাবু। তাই দেখছি। অরবিন্দ সেন বলে ওঠেন, তা আমিও তো তাই খাচ্ছি। হ্যাঁ, তুই বিশু নোস? যাগে, তাহলে এখন বাপু তুমি ওই প্যাসেজটায় শুয়ে পড়ে থাকো, সকাল হলে মানে মানে চলে যেও। দেখো যেন আবার স্বভাব ধর্মে যাবার সময় কিছু নিয়ে টিয়ে যেও না। লোকটা কোঁচার খুঁট তুলে চোখটা মুছে
গাঢ় গম্ভীর গলায় বলে, বাবু লক্ষ্মী ছাড়া হয়েছি, অধঃপতনে গেছি, মানুষের বাইরে চলে গেছি, তবু এক সময় তো মানুষের রক্ত গায়ে ছিল। ভালো কথা, সেটাই মনে রাখিস। বলে অরবিন্দ স্ত্রীর দিকে তাকিয়ে ক্ষীণভাবে বেশ অপ্রতিভ গলায় বলেন, একটা পুরনো মাদুর টাদুর। মহিলা গম্ভীর গলায় বলেন, মজুত আছে, মাদুর বালিশ সব। তারপর সরে এসে মৃদু ব্যঙ্গের গলায় বলেন, মাঝখানের দরজাটা বন্ধ করা হবে, না ওনার শরীরে একটা মানুষের রক্ত ছিল বলে খোলাই রেখে দেবে? অরবিন্দ একবার স্ত্রীর ওই ব্যঙ্গ হাসি মাখা মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, আমার তাতে আপত্তি ছিল না, তোমরা ভয় পাবে বলেই বন্ধ করতে হবে। স্ত্রী একটু তাকিয়ে দেখেন স্বামীর প্রসন্ন প্রশস্ত কপালের দিকে, শান্ত মুখের দিকে। তারপর আস্তে বলেন, আমায় ঠকাতে পারবে না, আজ তুমি দুবার মিছে কথা বলেছ। অরবিন্দ মৃদু হাসির সঙ্গে বলেন, তোমায় ঠকাই এমন কি সাধ্য? এতে বুঝি তুমি সত্যভ্রষ্ট হলে না? কোনটা সত্য কোনটা মিথ্যা তা কি চট করে বোঝা যায়? নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে, আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।